ওনার সঙ্গে আলোচনা করবে। তারপরে আমাদের কৃষ্ণাঙ্গ মোকরানা বলবে। আসলে এই বক্তৃতা দেওয়ার কথা ছিল দেবাঙ্গ মোকরানা, ও আমাদের স্টুডেন্ট, এই হোস্টেলে থেকেই পড়েছে, তারপরে জয়েন করেছে, কিন্তু হঠাৎ খুব বেশি রকম অসুস্থ হয়ে পড়ায় ওর লেখাটাই আমার কৃষ্ণাঙ্গ মোকরানা আপনাদের কাছে শোনানো। তার মধ্যেও বিয়ে কিছু থাকবে, সেটা অন্য কথা, কিন্তু বেশিটাই তার উপরই বলবে। ওনার লেখাটাই আমি পড়ে দেবে। উপস্থিত মাতাজিদের আমার সশ্রদ্ধ বিনম্র প্রণাম, ভক্তমণ্ডলীকে আমার প্রণাম, সশ্রদ্ধ প্রণাম। আমার ছাত্রীনিবাসে আমার সহপাঠী, আমার দিদিরাও আছেন, বোনেরাও আছেন, তাদেরকে আমার যথাযোগ্য সম্মান জানিয়ে আজকের এই দিনে যাকে নিয়ে স্মরণ সভা, আমাদের পরম শ্রদ্ধেয় মাতাজি, শুদ্ধা প্রাণা মাতাজিকে নিয়ে বলতে পারা আমাদের কাছে সৌভাগ্যের, চরম সৌভাগ্যের। সেই দিনে তাকে নিয়ে বলতে এসেছি। আমি 1990 সালে এখানে প্রথম এসেছি। তার আগে 2 বছর বিদ্যাভবনে ছিলাম, 11-12 ওখান থেকে পড়েছি। 11-12 পড়ার পরে আমি গড়িয়াতে বাড়িতে ফিরে যাই। এখানে যে মিশন আছে আমি জানতাম না। ওখানে একবার দেখা করতে গেলাম, আমাকে অমরপ্রাণা মাতাজি, ভাষাপ্রাণা মাতাজি বলেন, আমাদের মেয়ে বাইরে থেকে, তুই তো পড়তে পারবি না, তোকে এন্টালিতে আমি বলে দিচ্ছি, যা ওখানে শুদ্ধপ্রাণা মাতাজি আছেন, ওখানে গিয়ে পড়াশোনা কর, বাসন্তী দেবী কলেজের ছাত্রীদের ওনারা রাখেন। চলে এলাম এখানে। যখন সিঁড়ি দিয়ে উঠছি, উনি বলেন, ও তুমি বিদ্যাভবনে পড়তে, মাধবী তোমার নাম? আমি তো অবাক হয়ে গেলাম যে আমি বিদ্যাভবনে পড়তাম এবং আমার নামটা উনি তো আজকে বলেননি, এখান থেকে তো 1 মাস আগে অবশ্যই বলেছেন। সেই 1 মাস পরে আমি আসার সঙ্গে সঙ্গে আমার নাম এবং আমার ঠিকানা সব কিছু বলে দিলেন। আমি ওনার কাছে এসে থেকে গেলাম এবং প্রথম দিন আমি যখন খেতে বসেছি, ব্রহ্মার্পণ আমার তো আগেই অভ্যেস ছিল, যেহেতু আমি বিদ্যাভবনের ছাত্রী, তো হয়ে গেল ডাল ভাত। আমি কিন্তু ঘরোয়াভাবেই বলছি, ডাল ভাত সবে দেওয়া হলো, ব্রহ্মার্পণ হয়ে গেছে। আমার পাতে একখানা শুকনো লঙ্কা পড়েছে। সেই শুকনো লঙ্কাটি আমি যেই চেপেছি সোজা আমার চোখে। আমি কাউকে চিনি না, শুধু মাতাজিকে দেখেছি এবং মাতাজির সঙ্গেই আমার পরিচয়। আর ওনার চোখ তো আবার চোখ নয়, সঙ্গে সঙ্গে আমাকে ডেকেছেন, তোমার কিছু অসুবিধা হলো মাধবী? আমি ওখান থেকে মাথাটা শুধু নাড়লাম, উঠে এলেন। এমনভাবে বুঝতে পেরেছেন যে খুব অসুবিধা হয়েছে। উঠে এলেন, এসে আমাকে বললেন, তুমি ওঠো, উঠে জল দাও, যা যা করার। আমি ভাবছি যে আমি তো হোস্টেলে আছি, কিন্তু আমার মাও তো এভাবে হয়তো লক্ষ্য রাখতে পারতেন না। এখন বুঝি, তখন অতখানি অনুভব করতে পারিনি। আমি এখন রায়দিঘি, দক্ষিণ 24 পরগনার শেষ প্রান্তে একরকম রায়দিঘি একটা স্কুলের প্রধান শিক্ষিকা। তো সেখানে প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা সময়ে আমি এই মিশনের নিয়ম কানুন অনুভব করি। পদে পদে আমাকে সাহায্য করে, কিভাবে আমি প্রতিষ্ঠানটাকে গড়বো, কিভাবে আমি মেয়েদের ভালো করব, কিভাবে আমি মেয়েদেরকে কিছু শেখাতে পারবো। একদম অজ পাড়াগা, সেখানে লাউ আর কুমড়োর তফাৎ এই 16-17 বছরে আমি শেখাতে পারিনি, কিন্তু একটা জিনিস আমি শেখাতে পেরেছি, ওরা লাউকেও লাউ বলে, কুমড়োকেও লাউ বলে। তা আমি একটা জিনিস শেখাতে পেরেছি, টাইমে কিন্তু তারা স্কুলে আসে, আর টাইম শেষ না হলে একজনও বাড়িতে যায় না। এটা আমার পরম চরম পাওয়া সাধুমার কাছ থেকে, আমাদের মাতাজির কাছ থেকে। মাতাজি বেড়াতে নিয়ে যাওয়া, মাতাজির সঙ্গে আমাদের প্রতিদিনের যে রুটিন অনুযায়ী আমাদের কাজ করতে হতো, নিয়মানুবর্তিতা
আমরা সময় শিখেছি ওনার কাছে। কলেজ থেকে 5 মিনিট দেরি করে এলে ঘন্টা যদি পড়ে যেত আমাদের কিন্তু পিলে চমকে যেত, কি হবে এরপরে হয়তো 2 ঘন্টা পড়বে, আমাদের বোধ ডাক এই বুঝি ডাকে, এই বুঝি ডাকে। এখন বুঝি যে এইটা কতখানি দরকার ছিল, তা না হলে আজকে আমি এই হচ্ছে এই হবে, এই 10টায় বলেছে তো 10টা 15 যাব, কিন্তু এখন আমি এটা নিজের জীবন দিয়ে দেখি 10টায় বলেছে 10টা 15 যাব না, 10টা বলেছে 9টা 59 যাব, সেটা ক্রস করবে না, 9টা 59 বেশি 10টা কাঁটা ঘুরবে না। এটা কিন্তু আমি স্কুলেও শেখাতে পেরেছি, আমার এটা চরম পাওয়া। আর মাতাজির কাছে যখন আমরা থাকতাম প্রতিটা ব্যাপারে এই স্টেজে অনেক নাটক করেছি, অনেক অনুষ্ঠান করেছি। যখন নাটক করতাম তখন অ্যানুয়াল ফাংশনে নাটক করতাম, আমার ভাগ্যে সবসময় ছিল ছেলের পাঠ। এবারে আমি একবার একটি ওই অল্প বয়স্ক ছেলে তার অভিনয় করছি, করে অভিনয় শেষ হয়েছে, আমাদের প্রেমটারও আসতেন, সাজিয়ে দিতেন, মাথায় বেশ কোকড়া কোকড়া চুল, খুব ভালো দেখতে, মানে সেরকম আমাকে সাজানো হয়েছে, অভিনয় হয়ে গেছে। আমি পিছনের সিঁড়ি দিয়ে উঠছি আর মাতাজি পেছন থেকে গিয়ে আমায় ধরেছেন, এই ছেলে এখান দিয়ে কেন, এখান দিয়ে উঠছো কেন, মেয়েদের হস্টেল। আমি ঘুরে দাঁড়ালাম, বুঝতে পারেননি, 2-3 বার জিজ্ঞেস করলেন। তারপর আমি বললাম মাতাজি আমি মাধবী। বলে হ্যাঁ রে, তোকে একদম চিনতেই পারছি না এরকম। তারপরে এমনি আমরা রবিবারের দিন যখন খেতে বসতাম তখন ওনার একটা অন্যরকম লক্ষ্য ছিল, রবিবার করে আমাদের একটু পরে 5 নম্বর ঘরে খাওয়ার পরে আমাদের একটু আসল মতো বসতো, সবার আমলেই বোধহয় তাই ছিল। এবার আমাদের সময় উনি খুব জোকস পছন্দ করতেন, আনন্দ করার জন্য জোকস পছন্দ করতেন। আবার যদি মুড ভালো না থাকতো, অন্য কোনো চিন্তা থাকতো, তখন কিন্তু আমাদেরকে অন্যরকম অনেক কথা বলতেন। তা একটা এই আসলে আমার বলতে ইচ্ছে করছে, ওনার খুব প্রিয় একটা জোকস, সেটা হলো একটি ছেলে ভালো পড়াশোনা করে বিদেশে গেছে, বিজ্ঞানী, সে ওষুধ আবিষ্কার করেছে, একটা ট্যাবলেট খেলে 10 বছর বয়স কমে যাবে। সে বাড়িতে পাঠিয়েছে, বাবা মাকে দিয়েই পরীক্ষাটা হোক। ছেলেটি 2-3 বছর বাদে বাড়ি ফিরেছে। বাড়ি ফেরার পর বেল দিয়ে বাড়িতে ঢুকবে, বেল দিয়েছে, একটি যুবতী মেয়ে এসে দরজাটা খুলেছে, ভাবছে কেউ না কেউ হয়তো এসেছে বাড়িতে, ঢুকে গেল, মা মা করে ঢুকছে। পেছন থেকে সেই মেয়েটি বলছে যে খোকা আমাকে চিনতে পারিনি, আমি তোর মা। ছেলে তো অবাক হয়ে গেল। যাওয়ার পরে কিছুক্ষণ বাদে বলছে যে মা তুমি মা, বাবা কই? বলে তোর বাবা দোলনায়। যখন দোলনায় কথাটা বলবো, এইটা একবার নয়, এটা কিন্তু বারবার উনি শুনতে চাইতেন। দোলনায় কথাটা যখন বলা হবে, ওনার সে কি হাসি, প্রাণ খোলা হাসি, আর হাসতে হাসতে চোখ দিয়ে জল বেরিয়ে আসতো ওনার, সেটা আমাকে খুব ভালো লাগতো। আবার ওই চোখেই আগুন দেখেছি। কিন্তু আমি একবার সরস্বতী পূজায় ট্রেজারার ছিলাম, 10 কি 15 পয়সা, আমার পয়সাটা ঠিক এই মুহূর্তে মনে নেই, কিন্তু 10 থেকে 15 পয়সা, তার বেশি না, মেলাতে পারিনি, একদমই মেলাতে পারিনি। দিন কেটে গেল, রাত্রি খাওয়ার পর আবার ডাক পড়লো, আয় কোথায় রেখেছিস, কোথায় কাকে দিয়েছিস দেখবি। আর পারলাম না মেলাতে, যাও, অনেক রাত হলো, যাও শুয়ে পড়ো। শুয়ে পড়লাম, কিন্তু মাথা থেকে যায় না। তারপরে সকালবেলা উঠে আমি ছুটতে ছুটতে গেছি যে আমি পেয়ে গেছি, হয়ে গেছে, এই করেছে, একটা মিলিয়ে মানে পেয়ে গেছি। সেটা বললো, উনি তখন আমাকে বললেন যে এটা কেন করলাম সেটা পরে বুঝবি। আমি কিন্তু তখন বুঝিনি, সত্যি ভেবেছি যে ওই 15 পয়সার জন্য আমাকে এতক্ষণ এইরকম হলো, আমার তো রাগই হলো মনে মনে। এখন বলছি স্কুলের অডিট করতে গিয়ে ওই 15 পয়সা, ওই 25 পয়সা, ওই 25 টাকা এই না মেলালে ওখান থেকে অব্যাহতি নেই। আর যারা আমার সঙ্গে থাকে তারাও একটু বিরক্তই হয় যে বড়দি ছাড়ে না, কিছুতেই ছাড়ে না। আমি কিন্তু ছাড়তে নারাজ, ওই মাতাজির কাছ থেকে শিক্ষা নিয়ে আমি ছাড়ি না, তাতে আমি খুব ভালো আছি। এবং আমার স্কুলে কোনো অশান্তি নেই। এই যে পয়সার গন্ডগোল, সব স্কুলে টাকার গন্ডগোল, আমার স্কুলে আমি নিজে হাতে স্কুলটা তৈরি করেছি, আমার স্কুলে কোনো গন্ডগোল নেই, শুধু সাধু মায়েদের এই আশীর্বাদ।
এটা আমার চরম পাওয়া জীবনে, সাংসারিক জীবনে। আমার বাড়িতে এখনো পর্যন্ত 10টার পরে লাইট জ্বলে না, 5টার সময় সবাইকে উঠতেই হয়, বিরক্ত হয়, ছেলে মেয়েরা বিরক্ত হয়, কিন্তু বিরক্ত হলেও আমার কাছ থেকে অব্যাহতি নেই, 5টাতে উঠতেই হয়। এটা একটা আমি পেয়েছি মিশন থেকে, মাতাজির কাছ থেকে। আর শৃঙ্খলা পরায়ণ বা আমাদের যে লঘুগুরু জ্ঞান, 1 বছরের জুনিয়র হলেও 1 বছরের সিনিয়র হলেও তাদেরকে কিন্তু সিনিয়র বলেই আমাদের মানতে হয়, যেটা আমাদের বাস্তব জীবনে হয় না। তুতুকারি করতে হয়, এই তুই করে আমরা কথা বলি, সম্মান দেওয়া যাকে বলে। আমি এটা এখান থেকে মর্মে মর্মে নিয়েছি এবং এটাও জীবনে প্রতিফলন করি এবং স্কুলেও এটা করি, যে এই যে 9-এর মেয়ে 10-এর মেয়েকে তুই বলে ডাকবে, এটা আমি হতে দিই না, সম্মানটা যেন দেয়। ওটা যদি ভবিষ্যতে ওরা ওদের সাংসারিক জীবনে কাজে লাগাতে পারে, আমি যেমন করে চলছি, যদি 10টার জায়গায় একটা মেয়ের হয়, এই জন্যে এটাও ওখানে কাজে লাগানোর চেষ্টা করি। মাতাজির কাছ থেকে পাওনার শেষ নেই, অসীম অসীম অনেক অনেক কিছু পেয়েছি। যেমন ধৈর্য রাখা, জীবনে এমন কিছু ঘটনা ঘটেছে যে ঘটনা ভাগ হয় না, বড় বড় শোক, কিন্তু তখনও কিন্তু মাথায় ঠিক ছিল এবং মাথা ঠিক রেখে নিজের পথে চলতে পেরেছি, পারছি। মাতাজিদের আশীর্বাদ, সকলের আশীর্বাদ অবশ্যই আছে, আর সেটা পাথেয় করে চলছি। একবার মাতাজি আমাদেরকে নিয়ে বেড়াতে গেলেন বারাসাত কোনো একটা বাগান বাড়িতে। সেখানে গিয়ে আমরা তো পিকনিক করবো, সব তো হই হই করছে, পিকনিক হলো, রান্না হলো, ফুলকপি আধা সেদ্ধ হলো, আধা হলো না, যা হলো হলো, সবাই খেয়ে দিয়ে এবার ফিরবো। ফেরার সময় তো একজনকে পাওয়া যাচ্ছে না, মাতাজি বলে যাও খুঁজে এসো। আমি সিনিয়র মোস্ট, মোটামুটি তখন বোধহয় আমি এমএ পড়ছি, দায়িত্ব আমার উপরে। খুঁজছি, সে পুকুর পাড়ে গিয়ে চুপটি করে বসে আছে, পুকুরের দৃশ্য দেখছে। তাকে জোর করে খুঁজে পেতে নিয়ে এলাম। মাতাজি বললো কোথায় ছিল? আমি বললাম ওই প্রকৃতিতে হারিয়ে গেছি। বলে বাংলা, তুই বাংলা পড়বি আর বাংলা বলবি, ওকে কিছু বকিস নি? আমি তো বললাম না, আমি কিচ্ছু বলিনি, যা বলার আপনি বলুন। নিয়ে এলাম বাড়িতে, সব এখানে চলে এলাম। এরকম অনেক অনেক ঘটনা, মানে প্রতিদিনের যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলো এখন আমাদের জীবনের এক একটা অধ্যায় হয়ে দাঁড়িয়েছে। এবং ওনার যে ভালোবাসা, ওনার যে 2 ঘন্টা বলে পিলে চমকানো যে হয়, সেগুলোও কিন্তু এখন সাংসারিক জীবনে বা আমার কর্মজীবনে ভীষণভাবে আমাকে সাহায্য করছে। এখানে যারা যারা আছেন প্রত্যেকেই তো সাধু মায়ের কৃপাধন্য, প্রত্যেকে। সেজন্যে তার প্রতি আমাদের যে যেমনভাবে দেখেছি, আমরা সাথে থেকেছি, আমি থেকেছি 5 বছর, আরও অনেকে 2 বছর 3 বছর এরকম করে থেকে গেছেন, কিন্তু 5 বছর থাকায় আমার জীবনের অনেক প্রাপ্তি হয়েছে। আমি মিশনে হয়তো আসিনি, কিন্তু মিশনের অনেক কিছুই সমাজের বুকে দিতে পারছি, এটা আমার কাছে অনেক বড় পাওনা। আমাদের 12ই জানুয়ারি প্রসেশনে গান করতে হবে, ওই আমাদের সেই খোলা গাড়িতে করে নিয়ে পুরো এই অঞ্চল ঘোরানো, সেই গানের সেগুলো এখনো পর্যন্ত ধরে রেখেছি। স্কুলে যখন ফাংশন হয় তখন কিন্তু আমি এই বেদবাক্য দিয়ে শুরু করি, আবার ওই গান থেকেও কিছু কিছু নিজেই করি। এটা আমাদের অনেক বড় পাওনা। আজকের দিনে ওনাকে নিয়ে বলা মানে অবশ্যই উনি আমার মাথার উপরে হাত রেখেছেন, তা না হলে এটা বলতে আসতে হয়তো পারতাম না। অনেকেই তো আছেন, অনেকেই তো ছিলেন, কিন্তু আমি এখানে আসতে পেরে আমার অনেক কথাই বলতে ইচ্ছে করছে। সরস্বতী পূজা, এখানে সরস্বতী পুজোর সময় এইখানেই আমরা সাজাতাম, বড়দিন আমরা এখানে সাজাতাম। নিচে যে আঁকাটা, ওই আঁকাটাও ওই আমাদের সাধু মায়ের। আর যে আলপনা দেওয়া, আমি আলপনা দিতে পারতাম না, রেগে গিয়ে বলতেন তোর দিয়ে ওইটা হবে না, তুই ওই ফটোতে মালা লাগা। ফটোতে মালা লাগাতে আমি আবার ওই গাছে টাছে চড়তে পারতাম ছোটবেলা, তো এখানে মই লাগিয়ে দিয়ে এইগুলো সব ফটো লাগাতাম আমি। ওটা আবার সব মেয়েরা পারতো না, যেহেতু উঠতে পারবে না উঁচুতে। আলপনা দিতে না পারলে কি হবে, দেখ ওইগুলো মাধবী কেমন সাজিয়েছে, এইগুলো উনি খুব বলতেন। তারপর
তারপরে অ্যানুয়াল ফাংশনে যে প্রাইজ ডিস্ট্রিবিউশন হতো, প্রাইজ ডিস্ট্রিবিউশনে আমি 1992 সাল সম্ভবত আমি অলরাউন্ডার শিল্ডটা পেয়েছিলাম। আমাকে ডেকে উনি বললেন যে জীবনে অলরাউন্ডার হও, চারদিক দিয়ে তুমি পিছিয়ে পড়ো না, এগিয়ে যাও, এটা আমি চাই। আমার এখন মনে হয়, তখন হয়তো অতখানি বুঝতে পারিনি, কিন্তু এখন মনে হয় সত্যি যদি আমি ওরকম সব দিক দিয়ে এগিয়ে যেতে না পারতাম, আমি আজকে এখানে দাঁড়িয়ে থাকতে পারতাম না। আমাকে ঠিক মাটিতে চলে যেতে হতো। আমি নিজেই কিন্তু একা নিজের মনের শক্ত করি। এই মাতাজির কথা, আমাদের বর্তমান মাতাজিদের কথা, ঋতুপর্ণা মার কথা, আমাদের বর্গমানা মায়ের কথা, ওনারা কিন্তু সবসময়ের জন্যে আমাকে বিশেষ করে খুব সাহস দেন যে কিছু হবে না, এগিয়ে যাও। এই যে এগিয়ে যাও মন্ত্রটা এই মিশন আমাদের দিয়েছে, মাতাজি আমাদের দিয়েছেন। এইভাবে আমরা ওনাদের সঙ্গে 5 বছর, আমি তো কাটিয়েছি 5 বছর, আরও আমার দিদিরা বোনেরা ওরাও কাটিয়ে গেছে। এবং তখন রাগারাগিও করতো। আমাদের যে ছোট ছোট বোনেরা, এই কাবেরী মীরা এরা আছে, এরা কিন্তু রাগারাগিও করতো যে এত কষ্ট, এত কষ্ট, ভালো লাগে না সবসময় শাড়ি পরা। কিন্তু এখন তারা তার টানে, এই মিশনের টানে এখানে কিন্তু ছুটছে। মীরার দিদি তো বলেই ফেলেন যে ও তো তুই রাগ করে চলে যাচ্ছিস, তো তোকে একদিন এই মিশনে ওই মাতাজির টানেই তোকে আসতে হবে। আসেও তাই দেখি আমরা। দীপালিদি অনেকদিন হয়েছে, কিন্তু দীপালিদিও খুব আমাদের সঙ্গে রেখে আমরাও একটা মিশন গ্রুপ করেছি, করে মাতাজির কথা আমরা এখানে ওখানেও আলোচনা করি। সবসময় আমাদের মনের মধ্যে এই মিশন, এই মাতাজি, এই নিয়েই কিন্তু আমরা আছি। আমি বাইরে যখন চলি, আমি তো অনেক লোকের সঙ্গে চলতে হয়। তো বাইরে যখন চলি, অনেকেই মেয়েরা যে সাধু হতে পারে, সন্ন্যাসিনী হতে পারে, এই ধারণা অনেকের নেই। আমি কথায় কথা হয়তো বলে ফেললাম আমি মাতাজির কাছে গেছিলাম, মাতাজির সঙ্গে দেখা করতে। মাতাজিকে তখন আমি বলার সুযোগটা পাই, এটাও আমার কাছে একটা বড় পাওনা। আমি বলার সুযোগ পাই যে মাতাজি এরকম, এইরকম মানুষের কাছে আমি মানুষ হয়েছি, বা এইরকম মানুষের সঙ্গে আমার যোগাযোগ, এই কথাগুলো বলতে পারা, ঠাকুর মা স্বামীজি তাদের কথা কিছু বলতে পারা, এটাও আমার জীবনের একটা পরম প্রাপ্তি। আর যাকে নিয়ে বলতে আসা, তার সম্পর্কে তার জন্মবৃত্তান্ত বা কর্মবৃত্তান্ত এগুলো তো মোটামুটি সবাই জানেন। কিন্তু আমরা যখন থেকেছি, সেখানকার যে ঘটনাগুলো, দোল উৎসবে তো আমাদের হইলোড় পড়ে যেত। প্রথম তো ঠাকুরঘর সেরে এই উঠোনে আমরা দোল খেলতাম। তারপর তো চিৎকার, যে এখনো পর্যন্ত কেন উঠলো না, কেন এলো না। তখন সময় মাতাজি তখন আমাদের দেখে মাথা ধরে ঘষে টষে দেওয়ার পর ওনার তখন ঘড়ি মানে মিশনের ঘড়ি, মানে ঘড়ি কাঁটা ঘুরলে হবে না, কাঁটা ঘুরে গেছে। তখন কিন্তু খাওয়ার পরে আবার 2টো বেলও পড়েছে, আমরা সেগুলো রাগ করেছি। কিন্তু এখন দেখছি সেই ঘড়ির কাঁটা ঘুরে গেলে কি হয় জীবনে, সেটা তো এই সময় বুঝতে পেরেছি যে ঘড়ির কাঁটা ঘুরলে হবে না, সময়ে সময়ে সব কিছু করতে হবে। 5টায় উঠতে হবে তো 5টাতেই উঠতে হবে। 5টার পরে উঠলে 1 মিনিট 2 মিনিট পরে উঠলেও আমার অনেকটা ওই ট্রেনটা আমি পাবো না, আমি ওই কাজটা ঠিক করে করতে পারবো না। এগুলো আমাদের জীবনে এসে গেছে। তারপর যখন আমরা 5 নম্বরে বসতাম, কোনো দিন উনি পড়ে শোনাতেন, কোনো দিন উনি আমাদের কথাই বলতেন। ওই মেয়েটি সেদিন দেরিতে ফিরেছিল, কবে ফিরেছে তার ঠিক নেই, ঠিক বসে বলে দেবেন যে অমুক দিন ওই মেয়েটা দেরিতে ফিরেছিল, নাম করে করে বলবেন। সে তো মাথা নিচু করে বসে থাকবে যে তার তো মনে নেই, কিন্তু মাতাজি ঠিক মনে রেখেছেন যে ওই দেরিতে ফিরেছিল। কোথায় গেছিল? কলেজ থেকে না, কোথাও যায়নি। আমরা কি করতাম, হয়তো আমরা বড় জোর ওই বাসন্তী দেবীতে আমি পড়তাম, মুরলীধরের মেয়েরাও থাকতো, তারপরে ভিক্টোরিয়ার মেয়েরাও থাকতো। কিন্তু বাসন্তী দেবী আর মুরলীধর এই দুটো কলেজের মেয়েরা এক হয়ে হয়তো একটু কানের দুল কিনলো, না হলে একটু কিনলো। এবার মাতৃভবনে যাওয়ার সময় ওখান দিয়ে অনেকবার কিন্তু ধরা পড়েছে। এবার যখন ধরা পড়েছে, এবার তো সন্ধ্যেবেলা ওই টিফিনটা খাওয়ার পরে 2 ঘন্টা পড়বে, আর 2 ঘন্টা পড়া মানে আমরা জানি কি হবে। এবারে যখন ডাক পড়লো, আস্তে আস্তে সেখানে গিয়ে মাথা নিচু করে দাঁড়ানো হলো। দাঁড়ানোর পরে বললো, কটা কিনেছিস? না, 2টো। কেন? ওর জন্মদিন ছিল তাই কিনেছি। মিথ্যে কথাটা সহজে বলতাম না, এটা ঠিক কথা। আজও বলি না, যা শাস্তি হয় মাথা পেতে নেওয়ার চেষ্টাই করি। এবারে 2টো কিনেছিস তো মাতাজিরা যাচ্ছিল ওভাবে লুকালি কেন? এমন
যে দোকানদার দোকানের ভেতরের ওই এটা খুলে দিয়ে মানে খুলে নিজেরা খুলে ঢুকে পড়েছে। এবার মাথাটা নামাবো কোথায়, মাথা মুখ কি ওনার কাছ থেকে আমরা বারবার ওর মধ্যে ঢুকে দাঁড়িয়ে আছি। একবার আমার বন্ধু শুভ্রা, সে তো ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে, মাথায় তো ওই দেখতে পাবেন না, এটা হবেই না। এসে বলছে যে এই শাড়িটাই ছিল, ঠিক গেটে দাঁড়িয়ে আছে, এই শাড়িটাই ছিল, ঘোমটাটা কে দিয়েছিল? মিথ্যে কথা বলার ক্ষমতা নেই আমার। এরকম করে আমরা তবে কি এখনকার দিনে আমি নিজেও একটা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত, এখনকার দিনে এই দুষ্টুমি আর নেই। এখনকার দিনে যা দুষ্টুমি বেড়েছে বা যে ধরনের আচরণ করে এই মোবাইলের দৌলতে বলুন, ইন্টারনেটের দৌলতে বলুন, আর মানে বাবা মায়েরও অনেক যে স্যাক্রিফাইস কথাটা কি বলবো, তারা তো কিছুই করে না। আর আমার ওখানে তো আমি একেবারে গ্রামে পড়ে আছি। আমার যদি কোনো মেয়ে এসে বলে যে বড়দি, কোনো গার্জিয়ান এসে হয়তো বললো বড়দি আমার মেয়েটা কন্যাশ্রী পায়নি, কোন ক্লাসে পড়ে আপনার মেয়ে? বলবো তোমার স্কুলে পড়ে তুমি জানো না? এরকম জায়গাতে এরকম গার্জেনদের নিয়ে আমাকে কাজ করতে হয়। তখন ভালোও লাগে যে এদেরকে বুঝিয়ে একটা জায়গায় আনতে হবে যে তোমার মেয়ে কোন ক্লাসে পড়ে তোমাকে মনে রাখতে হবে, তা না হলে আমি এই 800 ছাত্রীর মধ্যে মনে রাখতে পারবো না। তো এই মাতাদির কাছে শেখা যে ধৈর্য ধরে তাদের সঙ্গে কথা বলতে হবে। আমরাও তো গ্রাম থেকে এসেছিলাম, একদম অসমারা গ্রাম, গোসাবার একদম প্রত্যন্ত এরিয়া থেকে আমি এসেছিলাম। তারপরে আরো তো অনেকেই ছিল, কিন্তু সেই গ্রামে কোনোদিন বাতি ছিল না, মানে এই কারেন্ট ছিল না, হেরিকেনের আলোতে পড়াশোনা করতাম। এখানে এসে উনি বুঝতে দেননি যে তুমি কিছু জানো না। আর আমাদের মাথার উপরে ঠাকুরের ইচ্ছায় আর মায়ের কৃপায় এখানে আসতে পেরেছিলাম বলে আমরা টিকে গেলাম। রিঙ্কু বলে আমার বন্ধু আছে, সে সম্ভবত আগেবার বলেছে, ও ওরকমই গ্রামের মেয়ে। আমরা কোনোদিন এই কারেন্ট দেখিনি। যখন এখানে এলাম তখন ভাবলাম যে আমরা কোনো একটা জায়গায় এসে পৌঁছেছি, কিন্তু কোনোদিন আমি বুঝতে দেয়নি। আমি ভিক্টোরিয়া কলেজে প্রথম আমার ভর্তি করতে গেছিল আমার মা, তো ভিক্টোরিয়া কলেজের প্রিন্সিপালকে দেখে আমার মায়ের ভালো লাগেনি, কেন জানি না, আমি সে কথা বলতেও পারবো না। তারপর যখন বিদ্যাভবনে গেলেন, বলে তোমার জায়গা এটা, এখানে তোমাকে ভর্তি হতে হবে, এখানে থাকতে হবে। অনেক মেয়ে চলে গেল। আমরা যখন ভর্তি হলাম 89, 87, 88, ওখানে ভর্তি হলাম, দেখলাম আমার সঙ্গে 100 জন ভর্তি হয়েছে, কিন্তু শেষে আমরা 12 পরীক্ষা দিলাম 25 জন 27 জন। আমার মা কিন্তু বলেছিল যে এখানে কিন্তু ওই সবসময় শাড়ি পরা, এই নিয়ম ওই নিয়ম, তোমাকে কিন্তু মানতে হবে, এখান থেকে তোমার যাওয়া চলবে না। সেইখান থেকে আমরা মিশনে এসে আমাদের গ্রামের থেকে উঠে এসে এখানে আমরা এই শহরের যে আদব কায়দা, শহর যে আমাদেরকে পিছিয়ে পড়া মানুষ বলে ঠেলে দেবে, সেই জায়গা থেকে আমরা বেঁচে গেছিলাম মিশনের দৌলতে। এবং এখানে এসে পড়ে জীবনে দাঁড়িয়ে গেছি, জীবনে মানুষের সঙ্গে মিশতে পারি, চলতে পারি, সবাইকে নিয়ে বলতে পারি। সংসারেও সেরকম মাথার উপরে কেউ না থাকলেও নিজে লড়াই করে চলে যেতে পারছি, শুধু ঠাকুর মা স্বামীজি মাতাজিদের আশীর্বাদে, কৃপায়। আর সাধু মা, উনি তো বাসন মাজাটা কিভাবে মাজতে হবে সেটাও ওনার কাছে শিখেছি। বিদ্যাভবনে ছিলাম ঠিকই, অনেক মেয়েরা ছিল সেখানে, মাতাজিদের সবার পক্ষে সবারটা দেখে নেওয়া সম্ভব ছিল না, কিন্তু এখানে একে একে ধরে ধরে গান করছি, হয়তো প্রেয়ারে বসে কেউ একজন ঢুলছে, ঠিক চোখে পড়ে যাবে, ধরে ঠিক বার করবে। এই যে জিনিসগুলো এখান থেকে পেয়েছি, এগুলো এখন আমাদের জীবনের পরম পাথেয়, চরম পাওনা। আমাদের সাধু মা যেখানেই থাকুন, আমাদের প্রত্যেকের উপরে তার কৃপা বর্ষিত হয়েছে, হচ্ছে, আজীবন যেন তাই হয়। আর সাধু মায়ের ছত্র ছায়ায় আমাদের বর্তমান মাতাজিদের আশীর্বাদে আমাদের পরবর্তী জীবনে যেন ভালো কাটে। আর এই যে প্যান্ডেমিক সিচুয়েশন, এই প্যান্ডেমিক সিচুয়েশন থেকে আমরা কিভাবে নিজেদেরকে রক্ষা করতে পারি, আমরা কিভাবে নিজেরা সেফ থেকে নিজেরা কিভাবে আরও 5 জনকে সচেতন করতে পারি। বিশেষ করে এখানে অনেক বয়স্ক মাসিমারা, মায়েরা আছেন, তারা কিন্তু একদমই বাইরে যাবেন না, বা বাইরে মাস্ক ছাড়া বিশেষ করে আর স্যানিটাইজার ছাড়া বাইরে বেরোবেন না। বর্তমান পরিস্থিতি খুব খারাপ, খুবই খারাপ। দ্বিতীয় ঢেউয়ে আমাদের কাছ থেকে অনেকে চলে গেছেন, তাদের পথে যেন আর আপনারা কেউ যাবেন না। আর
সাধু মায়ের কাছে প্রার্থনা করবেন যেন এই প্যান্ডেমিক সিচুয়েশন কাটিয়ে আবার আমরা নিয়মিত মিশনে যাতায়াত করতে পারি। আমরা আসতে পারছি না, বড় কষ্ট হয়, যদিও আমি ওই মাঝে মধ্যে গাড়িটা আছে বলে আসতে পারি, কিন্তু সবাই তো সেভাবে আসতে পারবে না। আমি চাইছি সকলে আসুন, আবার আমরা এক হই, আমরা অনুষ্ঠান করি, আমরা মায়েদের কথা আলোচনা করি, ঠাকুরমা স্বামীজিকে নিয়ে আলোচনায় বসি, এইগুলো যেন আমরা করতে পারি। এই আশীর্বাদ মায়ের কাছে চেয়ে তার আত্মার চিরশান্তি কামনা করে আমি আমার বক্তব্য শেষ করি। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা ও স্বামীজির চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি। আমার ভক্তি বিনম্র প্রণাম জানাই পরম পূজনীয়া শুদ্ধা প্রাণা মাতাজিকে, যাকে কেন্দ্র করে আজকের এই সভা। পরম পূজনীয়া ধৃতি প্রাণা মাতাজি ও উপস্থিত সকল মাতাজিকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। ব্রহ্মচারিণী বৃন্দ এবং উপস্থিত ভক্তমণ্ডলীকে জানাই আমার সশ্রদ্ধ নমস্কার, আন্তরিক অভিনন্দন, প্রীতি ও শুভেচ্ছা। আজকের এই সভায় অংশগ্রহণ করতে পেরে বাস্তবিকই আমি নিজেকে ধন্য বোধ করছি, আনন্দ বোধ করছি। আর একটু আগে এখানকারই একজন প্রাক্তন ছাত্রী এত সুন্দর, এত সহজে, এত প্রাঞ্জল ভাষায় তার ব্যক্তিগত অনুভূতি, সকলের পরিচিত আপনারা যাকে সাধুমা বলে ডাকেন, তাকে নিয়ে এত সুন্দর পরিবেশন করেছেন, আমরা সত্যি অভিভূত। আজকেও আপনারা শুনেছেন পূজনীয় ধৃতিপ্রাণা মাতাজি বলেছেন আজকের এই বক্তৃতা দেওয়ার কথা। আমি বিদ্যাভবন থেকে এসেছি, বিদ্যাভবনে থাকেন পূজনীয়া দেবাত্ম প্রাণা মাতাজি, কিন্তু শারীরিক অসুস্থতার জন্য তিনি আজ এখানে উপস্থিত থাকতে পারেননি। তাই তিনি যে স্মৃতিপুষ্প দিয়ে শ্রদ্ধার্ঘ রচনা করেছিলেন নিবেদন করবেন বলে আমি তার হয়ে সেটি নিবেদন করছি। তার লেখাই আমি পাঠ করব। এটা আমি নিজেও জানি, আপনারাও নিশ্চয়ই বুঝবেন। তিনি পাঠ করলে যে আবেগ, যে অনুভূতি সঞ্চারিত হতো, সেটা হয়তো আমি পারবো না, আমি তার জন্য ক্ষমা চেয়ে নিয়েছি। আমি চেষ্টা করছি তার লেখা তার মতো করে আপনাদের কাছে পরিবেশন করার। आनन्दाद्वेव खल्विमानि भूतानि जायन्ते आनन्देन जातानि जीवन्ति आनन्दं प्रयन्ताभि संविशन्तीति। অর্থাৎ আনন্দ থেকেই এই সকল প্রাণীর জন্ম হয়, জন্মের পর তারা আনন্দের দ্বারাই বর্ধিত হয় এবং যখন তারা ধ্বংস হয়ে যায় তখন আনন্দেই ফিরে যায়। রামকৃষ্ণ সারদা মিশন আশ্রমের সকল কর্মের মধ্যে আনন্দরূপ শ্রীরামকৃষ্ণের শুদ্ধভাবের পরশ পাবেই ভক্তগণ। কি গাবো আমি, কি শোনাবো আজি আনন্দ ধামে, শুদ্ধ আনন্দের প্রবাহ আমার চিত্তকে সদা সঞ্জীবিত রাখে। পূজনীয়া শুদ্ধা প্রাণা মাতাজির স্নেহের পরশে শুদ্ধ আনন্দ রূপে তিনি এখানে সদা বিরাজিত। আমার চিত্তের শুধু অকারণ পুলকে প্রস্ফুটিত আনন্দ শতদল পূজনীয়া শুদ্ধা প্রাণা মাতাজির শ্রীচরণে নিবেদন করি। সমুদ্রের অনন্ত মহিমা আমার মানসপটে যতটুকু এসেছে ততটুকুই আমার সম্বল। বনে কত সুরভিত কুসুম, আমার ডালিতে যা চয়ন করেছি তাই তো পূজায় দেব। এই আশ্রম বিষয় বা শুদ্ধা প্রাণা মাতাজি বিষয় যে কোনো ঘটনা তা যত সামান্যই হোক তার মধ্যে দেবলোকের দ্যুতি থাকবেই। তাই
আজকের আলোচনায় সামান্য ঘটনার মধ্যেও অসামান্য আনন্দের পরশ থাকবেই। 1921 16ই নভেম্বর জন্ম, উত্তর 24 পরগনার গোবরডাঙ্গার কাছে আদি নিবাস। পিতা প্রফুল্লনাথ বন্দ্যোপাধ্যায় আলিপুর ও বসিরহাটে কয়েক বছর ওকালতি করার পর তিনি কংগ্রেস কর্মী ও নিঃস্বার্থ সেবাব্রতী হিসাবে সকলের শ্রদ্ধেয় হয়েছিলেন। সর্বদা দেশ সেবায় ব্যস্ত, একই সঙ্গে তিনি ছিলেন শ্রীরামকৃষ্ণ অনুরাগী। শ্রীরামকৃষ্ণের শতবর্ষ পূর্তি উৎসবের সময় তিনি সারা ভারতবর্ষে লন্ডন লেকচার দিয়েছিলেন। সংসারের সমৃদ্ধির প্রতি উদাসীন ছিলেন তাঁর পিতা। শিবানন্দজি মহারাজ প্রফুল্লনাথের সুযোগ্য সহধর্মিণী হেমপ্রভা দেবীকে বলেছিলেন, ও যে কাজ করছে তার জন্য ক্ষোভ করো না বা ওকে বাধা দিও না, তোমাদের সংসার ঠিক চলে যাবে। মা হেমপ্রভা দেবী ছিলেন অশেষ গুণশালিনী, ধর্মশীলা। এই দেবদম্পতির 4 কন্যা ও 1 পুত্র। জ্যেষ্ঠ সন্তান আশা পরবর্তীকালে শ্রী সারদা মঠ রামকৃষ্ণ সারদা মিশনের প্রথম সাধারণ সম্পাদিকা প্রব্রাজিকা মুক্তিপ্রাণা মাতাজি। তারই তৃতীয় ভগিনী কল্যাণী উত্তরকালে সংঘের সহাধ্যক্ষা প্রব্রাজিকা শুদ্ধা প্রাণা মাতাজি। বেলেঘাটার রাসবাগানে যখন তারা আসেন তখন সুরাকন্যা বিদ্যালয় তাদের ভর্তি করে দেওয়া হয়। সঙ্গীত, অঙ্কন, সূচিশিল্প ইত্যাদি বিভিন্ন কলাবিদ্যায় তার সহজাত নৈপুণ্য ছিল। 1929-30 সাল, তখন সাধুমার বয়স 8 কিংবা 9। বাবার বন্ধু তাদের ইচ্ছা বাবাকে সঙ্গে নিয়ে বেলুড় মঠে যাবেন। সাধুমা জিদ ধরলেন তিনিও যাবেন। বাবার বন্ধুর আগ্রহে সেই সাধুমার প্রথম বেলুড় মঠ দর্শন। শ্রী শ্রী ঠাকুরের মন্দির তখনও হয়নি। গঙ্গার পাড়ে শুধু 3টি মন্দির ছিল, শ্রী শ্রী মা, স্বামীজির ও রাজা মহারাজের। পারিবারিক সূত্রে মঠ মিশনের অত্যন্ত অন্তরঙ্গ ভক্ত পরিবারে জন্ম হওয়ায় বেলুড় মঠের বহু প্রণম্য সাধুদের তিনি আশৈশব দেখেছেন, তাদের স্নেহ ছায়ায় বড় হয়েছেন। পূজনীয় মহাপুরুষ মহারাজকে অনেকবারই তার দর্শন করার সৌভাগ্য হয়েছিল। তিনি তার অমৃতকণা বইটিতে 2-1টি মজার ঘটনাও সেখানে লিখেছেন। তারই লেখা থেকে বলছি। একদিন একটি ছোট ছেলে পূজনীয় মহারাজের খাট ঘেঁষে দাঁড়িয়েছে। সকলেই মহারাজকে টাকা দিয়ে প্রণাম করছে। বেশ কিছু নোট জমেছে মহারাজের পায়ের কাছে। ছেলেটি ওইগুলো নিয়ে নাড়াচাড়া করতে থাকে। পূজনীয় মহারাজ স্বপন্তকে দেখলেন আর প্রণামী থেকে একটি নোট তুলে দিয়ে ছেলেটিকে দিয়ে ইশারায় বললেন, হয় ছিঁড়ে ফেল, না হলে পকেট দেখিয়ে বললেন পুড়ে ফেল। কয়েকবার বলার পর ছেলেটা পকেটেই পুড়ল। বুঝেছে যে ওটা ছিঁড়ে ফেলার বিষয় নয়। মাতাজি এই ঘটনাটা খুব মজা করে বলতেন আর হাসতেন। সাধুমার বাবা ও মা দুজনেই ছিলেন পূজনীয় মহাপুরুষ মহারাজের দীক্ষিত সন্তান। আরেকটি ঘটনা মাতাজির কাছে আমরা জানতে পারি। একবার দুর্গা পূজার ঠিক আগে সাধুমার জ্বর হয়। জ্বর ছাড়ার দিন দুধ সাবু খেয়ে মঠে গেছেন। পূজনীয় অনঙ্গ মহারাজ ছিলেন তন্ত্রধারক। মহারাজ জিজ্ঞাসা করলেন, তুই অঞ্জলি দিবি না? সাধুমা বললেন, স্নান করিনি, তাছাড়া দুধ সাবু খেয়েছি। মহারাজ বললেন, ও একটা ছোট কুমারী মেয়ে, ওতে কি দোষ আছে? তুই দে অঞ্জলি, যা পাপ হয় আমার হবে। সাধুমা তো মনের আনন্দে অঞ্জলি দিলেন। তারা বেলুড় মঠে গেলে সারাদিন থেকে সন্ধ্যারতির পর ফিরতেন। দুপুরবেলা স্বামীজির মন্দিরে দোতলার বারান্দায় বসে কাটাতেন। 1933 সাল, প্রফুল্লনাথ বন্দ্যোপাধ্যায় ছেলে মেয়েদের নিয়ে ভুবনেশ্বরে যান। রামকৃষ্ণ মঠের কাছে বাড়ি ভাড়া নিয়ে তারা 3-4 মাস ছিলেন। সূর্য মহারাজ
স্বামী নির্বাণানন্দজি মহারাজ তখন ভুবনেশ্বর মঠের অধ্যক্ষ। ভুবনেশ্বর মঠে ঠাকুর প্রণাম করে এলে সূর্য মহারাজ জিজ্ঞাসা করতেন, ঠাকুর কি বললেন? তুমি বা কি বললে ঠাকুরকে? সাধুমা বলছেন, ঠাকুর তো চুপ করে বসে আছেন, আমিও কিছু বলিনি। সূর্য মহারাজ, ঠাকুর না বললেও তুমি ঠাকুরের সঙ্গে কথা বলবে, বলবে সবার যেন ভালো হয়, আমিও যেন ভালো হই, তিনি ঠিক শুনবেন। এমনই এক আধ্যাত্মিক পরিমণ্ডলে তিনি বড় হয়েছিলেন। 24 পরগনার টাকি শহরে স্বামী অভিন্নানন্দ, স্বামী নিরন্তরানন্দ ও প্রফুল্লনাথ বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে একটি রামকৃষ্ণ আশ্রম গড়ে উঠেছিল। 1938 সালে সেটি রামকৃষ্ণ মিশনের অন্তর্ভুক্ত হয়। আশ্রম জীবন যাপনে বেশ কিছু মেয়ে আগ্রহী ছিলেন। তাদের সুবিধার্থে রামকৃষ্ণ মঠ মিশনের কয়েকজন প্রবীণ সন্ন্যাসীর অনুরোধে প্রফুল্লবাবু এই আশ্রমের কাছে সস্ত্রীক একটা বাড়িতে থাকতে আরম্ভ করেন। সেটা ছিল 1940 সালের আগস্ট মাস। তারই অভিভাবকত্বে ওই মেয়েদের আশ্রম জীবন শুরু। এখানে পূজনীয়া মুক্তি প্রাণা মাতাজি, সাধুমা, পূজনীয়া ভক্তি প্রাণা মাতাজি, পূজনীয়া সেবা প্রাণা মাতাজি, নিত্য প্রাণা মাতাজি, চিন্ময় প্রাণা মাতাজি, কৃষ্ণ প্রাণা মাতাজি প্রমুখ অনেকেই ছিলেন। আশ্রম জীবন যাপনে ইচ্ছু মেয়েদের জন্য রামকৃষ্ণ মিশন থেকে একটি বাড়ি করে দেওয়া হয়। টাকিতে থাকাকালে সনত মহারাজের, স্বামী প্রবোধানন্দ মহারাজের ব্যবস্থাপনায় সাধুমা রামকৃষ্ণ মঠ মিশনের তৎকালীন অধ্যক্ষ পূজনীয় স্বামী বিরজানন্দ মহারাজের কাছে দীক্ষা লাভ করেন 1941 সালের 11ই জানুয়ারি। 1943 সালে মূলত পড়াশোনার জন্য কলকাতা এসে শ্যামবাজারে একটি বাড়ি ভাড়া করে বসবাস করেন তারা কলেজে ভর্তি হন। কর্নওয়ালিস স্ট্রিটে অবস্থিত উমেন্স কলেজ থেকে আইএ এবং বিএ পড়েছিলেন। 1944 সালে তারা বারাণসী ঘোষ স্ট্রিটে একটি বাড়িতে চলে আসেন। সেখানে স্কুলের ছাত্রীদের জন্য একটি ছাত্রীনিবাস করে স্থায়ী আয়ের ব্যবস্থা হয়। ওই বাড়িতে তারা 3.5 বছর ছিলেন। সেই সময় আশ্রমে অল্প বয়সী মেয়ে ও ভক্ত মহিলাদের যাতায়াত শুরু হয়েছে। অনেকেই আশ্রম জীবন গঠনে আগ্রহী। 1945 খ্রিস্টাব্দে ঠিক হয় কমিটি গঠন করা হবে এবং আশ্রমের নাম হয় সারদা আশ্রম। পূজ্যপাদ বিরজানন্দ মহারাজের পাঠানো 10 টাকা দিয়ে তাদের প্রথম ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়। 1946 সালের মে জুন মাসে নিবেদিতা স্কুলের মহিলা কর্মীরা রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষের সঙ্গে মতান্তর ঘটায় সবাই স্কুল ছেড়ে চলে যান। মিশন কর্তৃপক্ষকে অসুবিধায় ফেলতে চেয়েছিলেন তারা। সে সময় বিজলী দেবী, উত্তরকালে পরম পূজনীয়া বিদ্যা প্রাণা মাতাজি শুধু ছিলেন। ইতিমধ্যে রেণুকা বসু পরবর্তীকালে শ্রী সারদা মঠের দ্বিতীয় অধ্যক্ষা মাতাজি, পরম পূজনীয়া মোক্ষ প্রাণা মাতাজি স্কুলের প্রধানা শিক্ষিকার দায়িত্ব গ্রহণ করেন এবং স্কুলের তৎকালীন সম্পাদক স্বামী বোধাত্মানন্দ সারদা আশ্রম থেকে কল্যাণী ও মায়াকে 1 বছরের জন্য স্কুলে শিক্ষিকা রূপে রাখার ব্যবস্থা করেন। সেই অনুসারে তারা 4 জুলাই স্কুলে চলে আসেন। সারদা আশ্রমের লোক সংখ্যা বৃদ্ধি পাওয়ায় 1948-এ 17ই মার্চ ল্যান্সডাউন রোডে একটি ভাড়া বাড়িতে আশ্রম উঠে আসে। স্বামীজি পরিকল্পিত স্ত্রী মঠ প্রতিষ্ঠার পূর্ব প্রস্তুতি হিসেবে রামকৃষ্ণ মিশনের প্রধান সন্ন্যাসীদের নির্দেশে রামকৃষ্ণ মিশন পরিচালিত নিবেদিতা স্কুলে সারদা আশ্রমের ব্রতধারিণীগণ
1950 সালের 30শে জুলাই যোগদান করেন। সাধুমা 4 সেপ্টেম্বর মাতৃভবন কেন্দ্রে যোগদান করেন। পরে নিবেদিতা স্কুলে শিল্প বিভাগের কর্মী রূপে কাজ করেন। 1953 সালের ডিসেম্বরে শ্রী শ্রী মায়ের জন্ম শতবর্ষের উৎসবে বেলুড় মঠ কর্তৃপক্ষ মিশনের বিভিন্ন শাখায় কর্মরত নির্বাচিত কিছু মেয়েকে ব্রহ্মচর্য ব্রতদানের সংকল্প করেন। সংঘাধ্যক্ষ স্বামী শঙ্করানন্দ মহারাজের কাছে 7 জন ব্রহ্মচর্য দীক্ষা লাভ করেন। 1951 সালে দক্ষিণেশ্বরে সুরধনী কানন নামে বাগানবাড়ি স্ত্রী মঠ স্থাপনের উপযোগী করার কাজ শুরু হয়। এন্টালি অঞ্চলে শ্রী মৃগাঙ্ক মোহন সুর নারী কল্যাণ কল্পে রামকৃষ্ণ মিশনকে একটা বাড়ি দান করেন। শ্রী সারদা মঠ প্রতিষ্ঠা হওয়ার আগে পূজনীয় শঙ্করানন্দ মহারাজের নির্দেশে সাধন ভজনের উদ্দেশ্যে সারদা আশ্রমের ব্রতধারীরা সুরেদের এই বাড়িতে নিভৃতে বাস করেছিলেন। তাদের সঙ্গে থাকতে ছিলেন শ্রী শ্রী মায়ের সেবিকা সরলা দেবী। তিনি শঙ্করানন্দ মহারাজের নির্দেশে কাশী থেকে 27 বছরের সাধন জীবন ছেড়ে ভাবী মঠে থাকতে এসেছিলেন। 1954 সালের 10 জুলাই থেকে 1 ডিসেম্বর পর্যন্ত এই বাড়িতে সকলে বাস করেছিলেন। সাধুমাও এই সঙ্গে ছিলেন। 1954 সালের 2 ডিসেম্বর সারদা মঠে প্রতিষ্ঠার কাজ সম্পন্ন করেন স্বামী শঙ্করানন্দজি মহারাজ। ওই দিন ঠাকুর মা স্বামীজির ষোড়শোপচার পূজা করেন ব্রহ্মচারিণী রেণু এবং তন্ত্রধারক হন সাধুমা। ওই বছরেই বেলুড় মঠের পুরনো ঠাকুর ঘরে সাধুমা সহ 7 জনের ব্রহ্মচর্য ব্রতে দীক্ষা হয়। মঠে থাকার সুযোগ সাধুমার বেশি দিন হয়নি। এইটালির বাড়িতে মিশন কেন্দ্র স্থাপিত হবে ঠিক হলে তাকে সেখানেই কাজ করার জন্য নিবেদিতা স্কুলে থাকতে যেতে হয়। স্বভাবতই তার মনে খুব কষ্ট হয়, কিন্তু স্বামীজির পত্রাবলী খুলে চোখে পড়ে একটি পংক্তি, যে আমার কাজ করে সে আমার মাথার মণি। সাধুমা আর দ্বিধা দ্বন্দ্ব কিছুই থাকলো না। এটি তার সারা জীবনের একেবারে চরম মন্ত্র হয়ে রইল। 1958 সালে মায়াবতী হরিদ্বার কনখল তীর্থভ্রমণে যান তিনি। সঙ্গে ছিলেন বড় কল্যাণীদি, অর্থাৎ এখনকার আমাদের বর্তমান অধ্যক্ষা মাতাজি, পরম পূজনীয়া ভক্তিপ্রাণা মাতাজি। তখন মায়াবতী অদ্বৈত আশ্রমের অধ্যক্ষ ছিলেন পরম পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি মহারাজ। মহারাজের স্নেহ যত্ন ও উদার আতিথ্য লাভ করেছিলেন। তারা থাকতেন মাদার্স বাংলোয়, প্রায় 1 মাস ছিলেন। এরপরে বিভিন্ন সময় তিনি কেদার বদ্রী গেছেন, অমরনাথ প্রভৃতি তীর্থ ভ্রমণ করেন। 1959 1 জানুয়ারি শ্রী শ্রী মায়ের জন্মতিথিতে শঙ্করানন্দ মহারাজ সরলা দেবী সহ প্রথম 7 জন ব্রহ্মচারিণীকে বেলুড় মঠের পুরানো ঠাকুর ঘরে বিরজা হোম করে সন্ন্যাস ব্রতে দীক্ষা দেন। ওই বছরেই আগস্ট মাসে বেলুড় মঠ কর্তৃপক্ষ শ্রী সারদা মঠকে স্বাধীন বলে ঘোষণা করেন। সরলা দেবী প্রব্রাজিকা ভারতী প্রাণা মাতাজি অধ্যক্ষা পদে বৃত হলেন। 2 মাস পরে 1959 অক্টোবর মাসে 8 জন ব্রহ্মচারিণীকে ভারতী প্রাণা মাতাজি সন্ন্যাস ব্রতে দীক্ষা দেন। সাধুমা তাদের একজন, নাম হয় প্রব্রাজিকা শুদ্ধা প্রাণা। বিভিন্ন সময় সাধুমা রামকৃষ্ণ সঙ্গের অনেক বরিষ্ঠ সন্ন্যাসী স্নেহ সান্নিধ্য পেয়েছেন। তাদের মধ্যে পূজনীয় ওঙ্কারানন্দ বা অনঙ্গ মহারাজ অন্যতম। তার কথা না বললেই নয়। কাশী, কাকুরগাছি, যোগদান ইত্যাদি স্থানে মহারাজের পূত সঙ্গ লাভের সুযোগ হয়েছিল, সৌভাগ্য হয়েছিল। অনঙ্গ মহারাজ খুবই পণ্ডিত সাধু এবং খুব শাস্ত্রচর্চা করতেন, কিন্তু সাধুমার তার সঙ্গেও এমন একটা আন্তরিক সহজ সরল সম্পর্ক ছিল যেটা বিশেষ উল্লেখযোগ্য।
1948 সালে সাধুমা যখন কাশী যান, পূজনীয় অনঙ্গ মহারাজ সাধুমাকে বললেন, তোর তো কোনো কাজ নেই, রোজ ঠাকুরের জন্য মালা গেঁথে দিবি। সাধুমা রোজ সকালে ফুল তুলে মালা গেঁথে দিতেন। একদিন বকুল ফুলের মালা গেঁথেছেন। পূজনীয় মহারাজ বারণ করলেন, বললেন, ঠাকুর তীব্র গন্ধের ফুল পছন্দ করতেন না, মা ঠাকুরুন আর স্বামীজির জন্য গাঁথবি। অনঙ্গ মহারাজ তখন ভাইস প্রেসিডেন্ট, কাকুরগাছি জগদ্দানে থাকতেন। একবার হার্ট অ্যাটাক হলে সেবা প্রতিষ্ঠানে ভর্তি ছিলেন। সাধুমা দেখতে গেছেন, দরজার কাছে দাঁড়িয়ে বলছেন, মহারাজ আসবো? মহারাজ খুব জোরে বলে উঠলেন, না না, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। সাধুমা বলছেন, শ্রদ্ধাপানা মাতাজির কথায় এসেছি, আপনি জোরে কথা বলবেন না। তখন একটু আস্তে আস্তে বলছেন, এতদিন পরে এসে আবার আসবো মহারাজ? সাধুমা বললেন, কি করে আসবো, আমার খুব জ্বর হয়েছিল, সঙ্গে বমি উপসর্গও ছিল। সঙ্গে সঙ্গে চেঞ্জড মহারাজের এক্সপ্রেশন। তিনি শরীরের খবর নিতে লাগলেন এবং নিজের অসুবিধের কথাও বললেন। এমন একটা সহজ আন্তরিক সম্পর্ক ছিল তাদের মধ্যে। সিআইটি রোডে সারদা মিশনে বাড়ি হচ্ছে, তখন পূজনীয় মাতাজিদের সঙ্গে সাধুমা মহারাজের কাছে গেছেন। হঠাৎ মহারাজ পূজনীয়া মোক্ষপ্রাণা মাতাজির দিকে তাকিয়ে বললেন, কল্যাণীর মারোয়ারি পাড়ায় বাড়িটা কবে হচ্ছে? মাতাজি তো শুনে আশ্চর্য হয়ে বলছেন, মহারাজ বাড়ি তো যেখানে হওয়ার কথা ছিল সেখানেই হচ্ছে। তখন মহারাজ বললেন, ও, আমি ভাবলাম বেশ মারোয়ারির মতো চেহারা হয়েছে তো, তাই বাড়িও মারোয়ারি পাড়ায় হচ্ছে। তখন বুঝলাম যে আমি একটু মোটা হয়েছি, তাই এইভাবে বলছেন। এটি সাধুমার স্মৃতিকথা থেকেই বললাম। পূজনীয় সনত মহারাজের স্নেহ ভালোবাসাও পেয়েছেন প্রথম থেকেই। যেসব মেয়েরা ঠাকুর মা স্বামীজির আদর্শকে শ্রদ্ধা করে ভালোবেসে অনুসরণ করার চেষ্টা করে, তাদের তিনি নানাভাবে অনুপ্রাণিত করতেন। ঠাকুর মা স্বামীজির ছবি, ফাউন্টেন পেন ইত্যাদি দিতেন। সনত মহারাজ সবসময় উদ্দীপনাপূর্ণ চিঠি দিতেন। মহারাজের আন্তরিক ইচ্ছা ছিল যেন মেয়েদের মঠ হয় এবং তারা সন্ন্যাস ব্রহ্মচর্যের অধিকার লাভ করেন। মঠ মিশনের সপ্তম অধ্যক্ষ স্বামী শঙ্করানন্দজিকে ভক্তরা সকলেই খুব সমীহ করে চলতেন, কারণ তিনি অত্যন্ত মিতবাক ও গম্ভীর ছিলেন। সাধুমা কিন্তু খুব সহজভাবেই কথা বলতেন, অনেক সময় তর্কও করতেন। খুব ছোটবেলা, সেই 1931 সাল থেকে পূজনীয় মহারাজের সঙ্গে পরিচয় ছিল। একবার এন্টারি আশ্রম থেকে সাধুমা ও আরেকজন বেলুড় মঠে গেছেন, প্রসাদ পেয়ে ফেরার কথা। শঙ্করানন্দজি তাদের দেখে বললেন গম্ভীর হয়ে, তোমাদের স্কুল নেই? তারা জানান, স্কুল 12:30 থেকে, আমরা প্রসাদ পেয়ে তাড়াতাড়ি ফিরব। মহারাজ আদেশের সুরে বললেন, আজ ফিরে যাও, নির্দিষ্ট সময় স্কুলের কাজ শুরু করবে, ছুটির দিনে এসে প্রসাদ পাবে। মহারাজকে কোনো এক ভক্ত একটা সোয়েটার করে দেন, হাত দুটো খুব বড় হয়েছিল। মহারাজ সাধুমাকে হাত দুটো ছোট করে দিতে বলেন। সাধুমা সোয়েটারটি ঠিক করে দিলে পূজনীয়া শ্রদ্ধাপ্রাণা মাতাজি মহারাজকে সোয়েটারটি ফেরত দিলে খুশি হলেন এবং কৌতুক করে জিজ্ঞাসা করেন, বাড়তি উল্টি কোথায়? সেটাকে যিনি সোয়েটার ঠিক করেছেন তিনি পারিশ্রমিক হিসেবে নিয়েছেন? এমন মধুর সম্পর্ক ছিল। শ্রী সারদা মঠ প্রতিষ্ঠার পূর্বে এন্টালি যে এই বাড়িতে পূজনীয়া ভারতী প্রাণা মাতাজি সহ ব্রহ্মচারিণী ব্রতধারিণীরা ছিলেন 5 মাস, সেই পুরাতন দোতলা বাড়ি ভেঙে বর্তমান বাড়ির নির্মাণ শুরু হয় 1962 সালে। 1956 সালে সিআইটি রোডের এই আশ্রমটির জন্মলগ্ন থেকে প্রতিষ্ঠানটি তত্ত্বাবধানের ভার সাধুমার উপর ছিল।
শ্রীযুক্ত মৃগাঙ্ক মোহন সুর ছোট দোতলা বাড়ি রামকৃষ্ণ মিশনকে দান করেন, যাতে ওই অঞ্চলে মেয়েদের উন্নতির জন্য কোনো বাড়ি করা হয়। বেলুর মঠে সন্ন্যাসীরা শ্রী সারদা মঠের উপর ভার দেন ওই কাজ করার জন্য। সাধুমার উপর তো ভার পড়ল এই কাজে। সাধুমা লিখছেন, প্রথম দিন এসে দেখি একটি বড় কাঠের মই, একটা ঝাঁটা, একটা বালতি রাখা আছে। দারোয়ান ঘর খুলে দেখালো। সাধুমা বাড়িটা পরিষ্কারের কাজে লেগে গেলেন। সেই সূচনা লগ্ন থেকে আজকের এই আশ্রম ধীরে ধীরে বৃহৎ কর্মযজ্ঞ, আনন্দযজ্ঞের স্থল হয়েছে। এটি সাধুমার দীর্ঘকাল একনিষ্ঠ শ্রীরামকৃষ্ণ সাধনার পরিণতি বলা যায়। প্রথম দিকে বয়স্কা মহিলাদের প্রাথমিক লেখাপড়া শেখানো, বস্তিতে বস্তিতে ঘুরে ছাত্রী জোগাড় করেছেন। বস্তিবাসী বয়স্কা মেয়েদের আশ্রমে নিয়ে এসে সাধুমা তাদের কাজ চালানোর মতো লেখাপড়া ও সেলাই শেখানোরও ব্যবস্থা করে দেন। মহিলাদের মধ্যে নিরক্ষরতা দূরীকরণ এবং ধর্ম সংস্কৃতির প্রসারই ছিল এই প্রতিষ্ঠানের প্রধান লক্ষ্য। 1956 সালের 13 মে শুভ অক্ষয় তৃতীয়ার দিন প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন হয়। 1956 সালে শুরু হয় মহিলাদের জন্য সাপ্তাহিক ধর্মালোচনা সভা, সাংস্কৃতিক আলোচনা সভা, সাধারণ গ্রন্থাগার। 1957 সালে টেক্সট বুক লাইব্রেরি, 1960 সালে বালমন্দির, সবকিছুই শুদ্ধাপ্রাণা মাতাজির নিজের হাতে গড়া। 1961 সালে শুরু হয় ছাত্রী নিবাস, মাত্র 10টি ছাত্রী দিয়ে শুরু। এই বছরই রামকৃষ্ণ মিশনের অধীনতা থেকে এই কেন্দ্রটি রামকৃষ্ণ সারদা মিশনের অধীনে চলে আসে এবং সম্পূর্ণভাবে সন্ন্যাসিনীদের দ্বারা পরিচালিত হতে থাকে। এই কেন্দ্রের নাম হয় রামকৃষ্ণ সারদা মিশন আশ্রম। কাজ বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে জায়গা সংকুলান হতো না। ঠিক হয় পুরাতন বাড়ি ভেঙে 4তলা বাড়ি তৈরি করা হবে। শ্রীযুক্ত মৃগাঙ্ক মোহন সুর তার বসতবাটির 3তলা ছেড়ে দিলেন মিশনের কাজের জন্য। প্রায় 2.5 বছর সব বিভাগের কাজ ওই সুরেদের বাড়িতেই চলেছিল। শুরু হলো নতুন বাড়ির কনস্ট্রাকশন। এই কাজের জন্য সাধুমাকে অনেক কাজ করতে হয়েছে, অনেক জায়গায় জায়গায় যেতে হয়েছে। নতুন ভবনটি নির্মাণ কাজ সাধুমা অত্যন্ত বিচক্ষণতা ও দূরদৃষ্টির সঙ্গে দেখাশোনা করেন। বাড়ি নির্মাণে সাধুমার ইঞ্জিনিয়ারিং বুদ্ধিরও প্রয়োগ আছে। 1964 নভেম্বর রামকৃষ্ণ মঠ মিশনের তৎকালীন অধ্যক্ষ স্বামী মাধবানন্দজি নবনির্মিত ভবনটি নারী জাতির কল্যাণে উৎসর্গ করেন। নতুন বাড়িতে সমস্ত বিভাগের কাজ সুষ্ঠুভাবে পরিচালিত হতে থাকে। 1তলার এই হল নিবেদিতার লেকচার হলে প্রথম উদ্বোধনী ভাষণ দেন পরম পূজনীয়া স্বামী গম্ভীরানন্দজি মহারাজ। এই আশ্রমের জন্মলগ্ন থেকে বহু ভক্ত, বহু হিতৈষী মানুষ, অনেক গুণী ব্যক্তি সর্বপ্রকার সাহায্য লাভ করায় এই আশ্রম বহুমুখী সেবা করতে সমর্থ হয়েছে। সাধুমার কথা বলতে গেলে এই ভক্তবৃন্দের কথা বলতেই হয়। কতটুকুই বা জানি সাধুমা এই আশ্রমের কর্মকাণ্ডের সঙ্গে ওতপ্রোতভাবে মিশে আছে তাদের অবদান। আলোচনা সভায় যেসব মহিলারা আসতেন তারাই ধীরে ধীরে আশ্রমের আপনজন হয়ে গেলেন। সমস্ত কাজে কর্মে এরাই সবসময় পাশে এসে দাঁড়িয়েছেন। অধ্যাপিকা নীতিদি তার বিদ্যা ও সৌজন্য নিয়ে আশ্রমের কত সেবাই করেছেন। সেই শুরুর দিন থেকে আমাদের প্রিয় নিভাদি প্রতিদিনের কাজে কর্মে খুব সাহায্য করেছেন। নিভাদি চিরদিন প্রতিষ্ঠানের অকৃত্রিম শুভার্থী ছিলেন। 1তলা লাইব্রেরিতে শিবরাদির সঙ্গে নিভাদি কাজ করেছেন, আবার বিশেষ কাজে সর্বদা সাধুমার দক্ষিণ হস্ত স্বরূপ ছিলেন বলা যায়। আমাদের এই আশ্রম বাড়ির একদিকে প্রশস্ত রাজপথ, দিনরাত যানবাহন চলছে, অন্যদিকে গৃহস্থের ঘন বসতি। চারদিকে আশ্রমের কোনো পরিবেশ নেই। পূজনীয় সূর্য মহারাজ সাধু মায়েদের বলেছিলেন, তোরা আশ্রম ভিতরে করবি। মহাপুরুষের এই ইচ্ছা আজকের আশ্রম সফল হয়েছে। এই আশ্রমের ভিতরে ঢুকে মনে হবে
কি সুন্দর, কি পরিচ্ছন্ন, কি রুচি, সুচিতা, সুচিতা যেন পাদস্পর্শ মাত্র শিরায় শিরায় সঞ্চারিত হয়ে যায়। এই সারদা মিশন আশ্রম ভবনে যেটি অনাবশ্যক সেটি নেই, যেখানে যেটি থাকা দরকার আছে। কোথাও কোনো ছন্দ পতন নেই, বাহুল্য বর্জিত অথচ সুসফল এই আশ্রম ভবনটি যেন সুচারু শিল্পকর্ম, যেন একটি কবিতা। বললে অতি কথন হবে না যে এই শিল্পী পূজনীয়া শুদ্ধা প্রাণা মাতাজি, এই কবি শুদ্ধা প্রাণা মাতাজি। পূজনীয়া সাধুমার প্রাণের শক্তি এই আশ্রমের সর্বক্ষেত্রে প্রতিফলিত হয়েছে, বিকশিত হয়েছে। বিদ্যার্থী মন্দির অর্থাৎ ছাত্রীনিবাসের কথা না বললে এই প্রতিষ্ঠানের কথা কিছুই বলা হলো না। প্রবীণ মহারাজদের ইচ্ছায় এই বিদ্যার্থী মন্দিরের আরম্ভ, যাতে আশ্রমের পরিবেশে ভালো মেয়ে তৈরি করা যায়, তার একটা প্রচেষ্টা। এটা মাতাজি, আমি বললাম এটা দেবাত্মা পাঁজিরই লেখা, কিন্তু এটা পড়তে পড়তে আমার মনে হলো এই একটু আগে মাধবীদি যে বলে গেলেন, ঠিক যেন তাই এইখান থেকে মাধবীদি যে পেয়েছেন সেটা তিনি সমাজের বুকে ছড়াচ্ছেন এবং নিজে আনন্দে আছেন, সবাইকে আনন্দ দিচ্ছেন, এটাই সবচেয়ে বড় কথা। প্রায় 40 বছর ধরে এই হস্টেলটি এই প্রতিষ্ঠানের কর্মকাণ্ডের মূল বিষয় ছিল। 50-52 জন পর্যন্ত ছাত্রী এখানে একসঙ্গে থেকেছে। বিভিন্ন কলেজের ছাত্রী বিভিন্ন অবস্থা থেকে আসতো। মাতাজিরা চেষ্টা করতেন যাতে যথার্থভাবে ছাত্রীরা নিজেদের জীবন গঠন করতে পারে। ছাত্রীরা শুদ্ধা প্রাণা মাতাজিকে সাধুমা বলে ডাকতো। আমি যে সময় দেবাত্ম ব্যানার্জির বয়ানেই তো বলছি, আমি যে সময় বিদ্যার্থী মন্দিরে ছাত্রী হিসেবে ছিলাম, সে আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সুন্দর আনন্দের দিন। দুই একটা কথা বলতে চাই। সাধুমা প্রতি রবিবার আমাদের গীতার ক্লাস নিতেন। আমি ছিলাম 1 নম্বর উৎসাহী ছাত্রী। চা খেয়েই 5 নম্বরে বড় টেবিল সরিয়ে কার্পেট পেতে সাধুমার চেয়ার জায়গায় দিয়ে গীতা বই নিয়ে বসে যেতাম। সব ছাত্রীরা এসে সাধুমা বসতেন চেয়ারে। গীতায় যে খুব সিরিয়াস ভাবে পড়া হতো তা নয়, খুব আনন্দের পরিবেশ ছিল। গীতা যে আজ আমার এত প্রিয়, তার প্রথম পাঠ সাধুমার কাছেই পেয়েছি। দ্বিতীয় অধ্যায়ের 11 থেকে 30 পর্যন্ত শ্লোক মুখস্থ করতে বলেছিলেন। সেই যে মুখস্থ করেছিলাম, আজও প্রতিদিন আবৃত্তি করি। মনে মনে সমগ্র শরীর মন রিফ্রেশ হয়, পরম তৃপ্তি লাভ করি। সাধুমার ক্লাসের পরেই গরম দুধ আর কোলে মাসিমার পাঠানো বিস্কুট টিফিন খেয়ে কাপড় চোপড় কাচা ইত্যাদি করে দুপুরে খেতে যেতাম। প্রতি রবিবার মাংস হতো, বৃহস্পতিবারে মেনু খুব ভালো ছিল। আজও প্রায় প্রতি বৃহস্পতিবার মনে পড়ে। দুপুরে পোস্ত, আলু মাখা, ঘি আর কলেজ ফেরত গরম গরম লুচি তরকারি। শ্রী শ্রী মায়ের জন্মতিথিতে সারদা মঠে বিদ্যার্থী মন্দিরে ছাত্রীরা মঠে গান গাইতে যেত। সাধুমা গান সিলেক্ট করে দিতেন। গানের মেয়েরা দিন 7 ধরে গান প্র্যাকটিস করত সাধুমার নির্দেশে। আমি গান জানি না, কিন্তু বিপুল উৎসাহ। গান প্র্যাকটিস শুরু হলে গানের মেয়েদের সঙ্গে সঙ্গে ঘুরতাম। হারমোনিয়াম নিয়ে কার্পেট পেতে জায়গা করে দিতাম। সাধুমা এটা লক্ষ্য করে আমার নাম বেশ কয়েকবার গানের মেয়েদের সঙ্গে দিয়ে দিয়েছিলেন। সারদা মঠে ওই দিন গিয়ে মায়ের সামনে গান গেয়েছি এবং সারাদিন খুব আনন্দে কাটিয়েছি। এই আশ্রম বাড়ির 3 তলায় প্রতিষ্ঠানের প্রাণকেন্দ্র ঠাকুর ঘর। শ্রী শ্রী ঠাকুর, শ্রী মা, স্বামীজির এখানে নিত্য পূজা হয়। ভোরবেলা ভজনের সময় সাধুমা মাঝে মাঝে বারান্দায় দাঁড়িয়ে লক্ষ্য করতেন ছাত্রীরা সবাই ভজনে এসেছে কিনা, সবাই গান গাইছে কিনা, গানের খাতা এনেছে কিনা, গান সুরে তালে গাওয়া হচ্ছে কিনা লক্ষ্য করতেন। ঠাকুরের পার্শ্বদের জন্মদিনে সাধুমা সন্ধ্যারতির পর মহারাজদের জীবনী পাঠ করতেন। আজও তার কণ্ঠস্বরে মহারাজদের জীবনের কোনো কোনো ঘটনা যেন কানে বাজে। বিদ্যার্থী মন্দিরের কৃতিত্বের সঙ্গে ছাত্রীরা পাঠ শেষ করে জীবনে প্রতিষ্ঠিত হয়ে নিজ নিজ কর্মক্ষেত্রে একটা আদর্শ নিয়ে চলেছে। আশ্রমবাসের পুরানো দিনের
স্মৃতিচারণ করতে গিয়ে অনেকেরই প্রাণের কথা, সেই উৎসব মুখরতা, সেই আনন্দ ভরা দিন আর ফিরবার নয়। দুরাগত বাঁশির মিষ্টি সুরের মতো স্মৃতি চির আনন্দ ঘন। জীবনের সবচেয়ে সারবান, সবচেয়ে সজীব সতেজ বয়সের অনেকখানি বিদ্যার্থী মন্দিরের দানে পূর্ণ। 25শে ডিসেম্বর পুনর্মিলন উৎসবে মিলিত হয়ে সকলে আনন্দ করেছে সাধুমারই সানন্দ উপস্থিতিতে। যখন সাধুমা অসুস্থ তখনও ছাড়েনি, ওই 11 নম্বর ঘরে জড়ো হয়ে আনন্দ করেছে। সাধুমা শুয়ে আছেন, কোনো বেদনা নেই, শুধুই আনন্দ। 1998 সালে বিদ্যার্থী মন্দিরে অর্থাৎ এই ছাত্রীনিবাস বন্ধ হয়ে যায় একাধিক কারণে। ছাত্রীদের কলেজ এবং প্রাইভেট টিউশন প্রধান হওয়ায় আশ্রমের টাইমিংসের সঙ্গে মানিয়ে চলা সম্ভব হচ্ছিল না। অভিভাবক এবং ছাত্রীদের মনের কথা হলো দুবেলা খাবে ও থাকবে, কিন্তু এর জন্য তো আশ্রম করা হয়নি। তাই ছাত্রীনিবাস বন্ধ হয়ে যায়। শুরু হয় বিভিন্ন ধারায় নতুন নতুন সেবাযজ্ঞ। অবৈতনিক চিকিৎসা বিভাগ, যোগ ব্যায়াম শিক্ষা, স্পোকেন ইংলিশ, কোচিং ক্লাস প্রভৃতি শুরু হয়। হতে পারে আয়তনে বেশি বড় নয়, তবে প্রতিটি বিভাগে মেয়েরা যথার্থ উপকৃত হচ্ছে। বিদ্যালাভ শেষ করে বাড়িতে আছি। আশ্রমের দুয়ার আমার জন্য সর্বদা খোলা ছিল। সাধুমা বলতেন, সুবিধা মতো মাঝে মাঝে আসবে, দুদিন থেকে যাবে, এসেওছি কয়েকবার। কিছুদিন বাদে সাধুমা চিঠি লিখলেন, অফিসের সুদীপ্তা ঘোষ ছুটি নিচ্ছে, তুমি এসো। ওই কয়েক মাস অফিসে কাজ করবে। এলাম, টাইপ একটু শিখেছিলাম, অফিসে কাজ করতাম। বড় বড় স্টেটমেন্ট কি করতে পারতাম? সাধুমা নিজেই করে নিতেন, কিন্তু মাসের শেষে মাইনেটা আমাকে দিতেন। কাজ বিশেষ কিছু করতাম না, কিন্তু দুপুরটা সাধুমাও চেয়ারে বসে কাজ করতেন, আমিও টুকটাক কি করতাম মনে নেই। লাইব্রেরি সায়েন্স পড়ার জন্য বা কি কারণে অফিসে আর আসতে পারবো না, নিচে নামিনি। সাধুমা অফিস ফেরত আমি যে ঘরে 15 নম্বর ঘরে আছি সেই ঘরে উকি দিয়ে বললেন, আজ তুমি অফিসে আসোনি, ফাঁকা ফাঁকা লাগছিল। দেবাতুপায় যে ঘটনাটি বলছিলেন যে যখনই এই কথা মনে পড়ে মনে হয় তার ভালোবাসার পরশ যেন এখনো আমার সঙ্গে আছে। ঠিক হয়েছে মঠ জয়েন করব। তার পূর্বে লাইব্রেরি সায়েন্স সার্টিফিকেট কোর্স করতে হবে। সিলেকশন টেস্টে পাশ করা খুব কঠিন। সাধুমা যাদবপুরের লাইব্রেরিয়ান কৃষ্ণাদিকে ডেকে পাঠালেন। আমি ও আরো 3 জন ওই টেস্ট পরীক্ষা দিয়েছিলাম। সাধুমা কৃষ্ণাদিকে বললেন সিলেকশন টেস্ট সম্বন্ধে কিছু বলে দিতে। কৃষ্ণাদি এমন কতগুলো কথা বলে দিয়েছিলেন যার জন্য পরীক্ষায় পাশ করে সার্টিফিকেট কোর্স করে লাইব্রেরিতে কাজ করেছি। মঠ জয়েন করা, মঠ জীবনে আনন্দে কর্ম ও সাধনার জীবনে চলা এবং আজ পর্যন্ত আমার সঙ্গ জীবনে নিরাপদে কাটানো সবই সাধুমার ইচ্ছা, সাহায্য ও আশীর্বাদেই হচ্ছে। 2010 সালের মধ্যে ম্যালিগনেন্ট ম্যালেরিয়া, নিউমোনিয়ার মতো বড় অসুখে শয্যাশায়ী হয়ে পড়েন সাধুমা। 2009 সালে 2রা এপ্রিল শুদ্ধাপ্রাণা মাতাজির সঙ্গে সহাধ্যক্ষা পদে বৃত হন। ওই বছর স্নানযাত্রার দিন থেকে তিনি দীক্ষা দিতে শুরু করেন। বিছানায় শুয়ে শুয়েও সবার সঙ্গে কথা বলতেন, খবর নিতেন। আশ্রমের সব কাজের খবর নিতেন। ভক্তরা এসে দেখা করতেন, আমাদেরও দুঃখ কিছুই বুঝেনি। 12 নম্বর ঘরে বসে আছেন বা শুয়ে আছেন, যেমন কথা বলছেন, খারাপ কিছু বুঝিনি। একেবারে শেষের দিকে দেখতে এলাম, চোখ বন্ধ করেই থাকছিলেন। মুখের সামনে চেয়ারে বসলাম, সাধুমা চোখ খুললেন। মনে হলো খুব কষ্ট হচ্ছে, বলতে চাইছেন, কিছু বলতে চাইছেন। মন খুব খারাপ হলো।
ফেরার সময় বারান্দায় দাঁড়িয়ে ঠাকুর ঘরে ঠাকুরকে বললাম, সাধুমার এই কষ্ট দেখতে পারছি না, এরপর যখন আসবো সাধুমা বিছানায় আর তুমি মন্দিরে এমন দেখতে পারবো না, তোমার সঙ্গে এক মন্দিরেই দেখব। হলো তাই। 2016 সালের 21শে জুলাই তার তিরোধান। অধ্যাপিকা নীতি বন্দ্যোপাধ্যায়, আমাদের প্রিয় নীতিদি, একটি প্রবন্ধে লিখেছেন, রামকৃষ্ণ বিবেকানন্দের আদর্শের ভিত্তিতে গঠিত এই প্রতিষ্ঠান সীমিত স্বার্থের মধ্যে সমাজে একাংশকে শিক্ষা দিয়ে, সেবা দিয়ে, আশ্রয় দিয়ে যে মানব ধর্ম পালন করছে তার মূল্য অপরিসীম। আশ্রম তো নয়, আশ্রয়। এখানে কি শুধু বিদ্যার্থী স্থান পেয়েছে, গৃহীদের সংসার তত্ত্ব মনও একটা আশ্রয় লাভ করেছে। এটি আমি দেবাত্ম বেলা মাতাজির লেখা থেকে আমি পাঠ করে শোনালাম। আমরা একবার মহাভারতে, আপনারা গল্প জানেন, যক্ষ যুধিষ্ঠিরকে প্রশ্ন করেছেন, কপন্থা, পথ কি? যুধিষ্ঠির উত্তর দিচ্ছেন, বেদ নয়, বেদ ভিন্ন, স্মৃতি ভিন্ন, এমন মুনি নেই যে তার মত ভিন্ন নয়, ধর্মের তত্ত্ব উহায় নিহিত। বিখ্যাত মানুষেরা অর্থাৎ সাধুজনেরা যে পথে গেছেন তাই পথ। মাতাজির ত্যাগে, কর্মে, প্রেমে দীপ্ত যে মহাজীবন রেখে গেছেন সেটাই আমাদের আদর্শ হোক। ঠাকুরমা স্বামীজির চরণে এই প্রার্থনা।